বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বাদশা ভাই, আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমে যে দুই দলের নেতা নেতৃত্বের গুণাগুণ কাকে এগিয়ে রাখবেন? নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ইজ ফ্যান্টাস্টিক, হি ইজ বিন রেসপেক্টেড বাই এভরিবডি। তারপরে বিটরির এটা লাস্ট ওডিআই ম্যাচ, না মোস্ট লাইকলি নেই, হি হ্যাজ অলরেডি ডিক্লেয়ার ইট। অ্যান্ড আমার মনে হয় ম্যাকেলামও আমার মনে হয় লাস্ট ম্যাচ হতে পারে। বাট দে আর সাপোর্টিং দেয়ার টু সিনিয়র প্লেয়ার্স, বিকজ আপনি যদি দেখেন এক্সেপ্ট এলিয়ট ছাড়া, এলিয়ট তো পরের টিমে ঢুকছে, বাট পুরো টিমটা কিন্তু এই দুইজনের জন্য খেলতেছে কিন্তু। অ্যান্ড দ্য ওয়ে দে আর পারফর্মিং অ্যাজ এ টিম ইজ আনবিলিভেবল। এখনও তো ওদের উইলিয়ামসন এখনও পারফর্ম করেনি লাস্ট দুইটা ম্যাচে, বাংলাদেশ আর এগেনস্ট সাউথ আফ্রিকা। ইউ নেভার নো হোয়াট দিস গাইজ ইজ গোইং টু ডু ইন দ্য ফাইনাল। এই একটা জিনিস অ্যাজ এ টিম ইটস লুকস বেটার, মোর ডিসিপ্লিন, চিল্লাচিল্লি কম, ক্রিটিসিজম কম, কোনো কন্ট্রিবিউশন এখন পর্যন্ত আমরা শুনি নেই। এইগুলো কিন্তু অ্যাডভান্টেজ খেলে কিন্তু। অ্যান্ড দেন দে আর গোয়িং টু প্লে ফ্রি মাইন্ডেড। এই জন্য বিকজ নিউজিল্যান্ডের ক্রাউডদের বা নিউজিল্যান্ডের বোর্ডের কোনো এরকম কোনো একটা কাপ জিততেই হবে। 6 বার চেষ্টা করছে, পারে নাই, 7 বারের বেলায় এসে তারা ফাইনাল খেলতেছে। লেট দেম প্লে দ্য ফাইনাল, উইল নট গোইং টু ক্রিয়েট এনি প্রেশার অন টু দ্যাম। ইফ দে ক্যান উইন, ইফ দে ক্যান নট উইন, নো প্রবলেম। মানে দর্শকদের দিক থেকেও আপনি আর কি নিউজিল্যান্ডের পক্ষে চলে যাচ্ছেন। দেবব্রত, দুই যে অধিনায়ক তাদের মধ্যে আপনি কাকে এগিয়ে রাখবেন? খুব আবেগহীনভাবে বললে ক্লার্ককে এগিয়ে রাখবো। ক্লার্ক হচ্ছে অস্ট্রেলিয়ার গত কয়েক জেনারেশনের ভিতরে সবচেয়ে ট্রাজিক ক্যাপ্টেন, মানে সবচেয়ে দুর্বল দলটা নিয়ে ক্লার্ককে লড়তে হয়েছে এই সময়, এবং আমরা ক্লার্কের কাছ থেকে ভালো কিছু রেজাল্টও দেখেছি। সে যে দলটা খুবই একটা যুগসন্ধিকালের ভেতর দিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটা দল আবার তৈরি করেছে, এবং এখন যে অবস্থায় অস্ট্রেলিয়া আছে এটার পুরো কৃতিত্ব ক্লার্ককে দিতে হবে। এবং ক্লার্ক আসলে মুদ্রার সবগুলো পাশ দেখেছে। 2007-এর দলে ছিল খুবই জুনিয়র মেম্বার হিসেবে, দেখেছে বিশ্বসেরা ক্রিকেটারদের দলটা কেমন হয়। কিন্তু যখন সে আলটিমেটলি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব পেল, সেটা সম্ভবত গত কয়েক দশকের ভিতরে অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বল দল ছিল। সেই দলটা নিয়ে তাকে লড়তে হয়েছে, লড়তে লড়তে কোয়ার্টার ফাইনাল খেলেছে গত বিশ্বকাপে, এবার আস্তে আস্তে ফাইনালে উঠেছে সেই দলটা নিয়ে। খুব বেশি একটা কিছু সে পায়নি, এই সময় কিছু তরুণ তারকা তৈরি হয়েছে। ফলে আমি ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালের কথা যদি বলেন তাহলে আমি ক্লার্ককে এগিয়ে রাখবো। কিন্তু ব্রেন্ডন ম্যাককালামকে তো মানে খুব বেশি পিছিয়ে রাখার কোনো সুযোগই নেই, সেটা বললে বরং হাস্যকর শোনাবে। ব্রেন্ডন ম্যাককালাম সবচেয়ে বড় কথা হচ্ছে সে খুব সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, যেটা ক্লার্ক কিছুদিন আগেও পারছিল। এখন পুরো ব্যাপারটা ক্লার্ক একটা জায়গায় পিছিয়ে গেছে যে ক্লার্ক নিজে পারফর্ম করতে পারছে না। ক্লার্ক যদি নিজে পারফর্ম করতে পারতো তাহলে ক্লার্ককে আপনি 100-তে 110 দিতে পারতেন, কারণ ক্লার্কের ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল ভালো, ক্লার্কের রেকর্ড ভালো, সব কিছুই আছে। শুধু সমস্যা হচ্ছে ম্যাককালাম সামনে থেকে পারফর্ম করতে পারছে, ও পারছে না। আর ম্যাককালামের ক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার, যেটা বাদশা ভাই বলছিলেন, যে ভেটরির উপস্থিতিটা। ও ওই গত ম্যাচের শেষেও প্রেস কনফারেন্সে বলছিল যে ভেটরিকে আপনি কিনতে পাবেন না বাজারে, ভেটরির মতো একটা লোক আপনি কোথাও গিয়ে চাইলে আসবে না। ভেটরির মতো একটা লোকের উপস্থিতি, ভেটরি হচ্ছে আধুনিক ক্রিকেটের সম্ভবত সবচেয়ে ঋষি সুলভ একজন মানুষ, মানে মানুষ হিসাবে যেরকম, খেলোয়াড় হিসাবে সেরকম, টিমের সবাই এত শ্রদ্ধা করে, এবং তার এই যে সম্ভাব্য শেষ ম্যাচ, এই পুরো ব্যাপারটার একটা বেনিফিট সে পাচ্ছে। ম্যাককালাম কিন্তু ক্যারেক্টার হিসাবে এমন না যে ম্যাককালাম একসুতো বেঁধে ফেলার মতো, ফেলতে তো পারেই, কিন্তু কিছু আবেগী ক্যারেক্টার থাকে না, যে ওই রকম ক্যাপ্টেন না যে আসলে সবাইকে একটা ফ্যামিলি বানায় ফেলবে। ও অত বেশি উপাদান ওর ভিতরে নেই, আমরা যতদূর বাইরে থেকে বুঝতাম। সে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, ভালো ক্যাপ্টেন্সি আছে, কিন্তু ওই যে নিউজিল্যান্ড একটা টিম নিউজিল্যান্ড হয়ে গেছে, এটার মূল ম্যাজিকটা ভেটরির হাতে। এবং ভেটরি ওই ব্যাপারটা ম্যাককালামের কাছে পৌঁছে দিতে পেরেছে, যে পুরো টিমটা এই নাও, এই হচ্ছে পুরো টিমটা, আমি গুছিয়ে দিলাম, এইবার এইটাকে নিয়ে স্পিরিচুয়ালি তুমি এখন ফাইট করো। আচ্ছা ভাই, একই প্রশ্ন আপনার কাছেও ফিরে আসতে চাই। জাহিদ ভাই, আমি কিন্তু জাজ করি, সাধারণ মানুষ জাজ করে ক্যাপ্টেন্সির লিডারশিপ কোয়ালিটি। লিডারশিপ কোয়ালিটির মধ্যে নানান সেকশনগুলো আছে। প্রথম হচ্ছে কি, একজনকে যদি ক্যাপ্টেন বানায় দেন, আমরা যদি মাইকেল ক্লার্ক আর ব্রেন্ডন ম্যাককালামে, আমি তাহলে প্রথম জিনিস দেখবো কি এই বিশ্বকাপে অ্যাজ এ প্লেয়ার সে তার পারফরমেন্সটা কী। আমি যদি প্লেয়ার দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে ব্রেন্ডন ম্যাককালাম ইজ অ্যাহেড অফ হিম ব্যাটসম্যান হিসাবে। বিকজ আমরা কিন্তু মাইকেল ক্লার্কের ব্যাটে কিন্তু ওইরকম রান দেখি নাই, আর যেই ধরনের রান দেখেছি আমি ব্রেন্ডন ম্যাককালামের হাতে থেকে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক টু সি হিম। কুইক রান, খুব তাড়াতাড়ি রান করছে। অ্যাগ্রেসিভনেস, লিডারশিপ কোয়ালিটির বিগেস্ট আমি মনে করি কি আমার
ক্যাপ্টেন সবচেয়ে ভালো জিনিসটা টিমে থেকে নিতে পারে কি পারে না। আমি অবভিয়াসলি তারা চিন্তা ভাবনা করে, সিলেক্টর বলেন, বোর্ড বলেন, তারা চিন্তা করে ওয়াই মাশরাফি ইজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম। এখন মুশফিকুর রহিম কিন্তু ক্যাপ্টেন ছিল, তাদেরকে বাংলাদেশ টিম বা বোর্ড চিন্তা করলো কি না আমরা ওকে একটু রেসপন্সিবিলিটিটা শেয়ার করে নিচ্ছি, সে ক্যাপ্টেন থাকবে না, টিমে থাকবে, দলে থাকবে, উইকেট কিপিং করবে এবং রান করবে। আমি কিন্তু ক্যাপ্টেন্সি তাকে দায়িত্ব দিচ্ছি না, আমি মাশরাফিকে দিচ্ছি। সো মাশরাফি হ্যাজ প্রুভড পয়েন্ট, হ্যাঁ আই এম গুড অ্যাজ এ ক্যাপ্টেন বিকজ আই ক্যান টেক দ্য বেস্ট আউট ফ্রম দ্য প্লেয়ার্স। প্রথম কথা, লিডারশিপ কোয়ালিটি ইজ টু উইন দ্য ম্যাচ। আপনি গ্যাম্বল করে যদি উইন করতে পারেন, আপনার বেস্ট বোলার যদি থাকে আপনি উইন করতে পারেন, বাট ইউ হ্যাভ টু টেক যে কোনো একটা মুহূর্তে, ক্রুশাল মোমেন্টে একটা গ্যাম্বল করলেন, একটা ডিসিশন নিলেন। হঠাৎ করে দেখলেন কি না ব্যাটসম্যান সেট আছে, আমি একটা প্ল্যান করলাম, প্ল্যান ক্ষেত্রে ওয়ান ডে ক্রিকেটে আমি শর্ট লেগ রাখলাম, একটা সিলি পয়েন্ট রাখলাম, বাউন্সার বললাম, বলে ঠিক আছে বাউন্সার, যেটা ক্লার্ক শিকার হয়েছিল ওয়াহাব রিয়াজের এগেনস্টে। মিসবাউল হক কিন্তু দ্যাট ওয়াজ গুড ক্যাপ্টেন্সিকে একটা শর্ট লেগ রেখে প্ল্যানে অনুযায়ী কাজটা করেছিল। সো নানান জিনিস আছে এখানে। যেহেতু মাইকেল ক্লার্ক হ্যাজ নট স্কোর্ড রানস কিন্তু খেলা জিতছে তার, বিকজ হি হ্যাজ এ ফ্যান্টাস্টিক টিম, অনেক ভালো টিম। হ্যাঁ, বোলিং ক্ষেত্রে বলে, আমরা ব্যাটিংয়ে নিয়ে কথা বলছি, মিচেল জনসন, মিচেল স্টার্ক, ফ্লকনার, আপনার ম্যাক্সওয়েলও কিন্তু বল করে দিচ্ছে, কামিংস আজকে সুযোগ পায়নি। সো হি ইজ গট এ ব্যাটারি অফ ফাস্ট বোলার অ্যান্ড সলিড ব্যাটসম্যান টু ওয়ার্ক অ্যারাউন্ড বাট অ্যাজ এ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ এ প্লেয়ার, বিকজ আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু লিড ফ্রম দ্য ফ্রন্ট। আমি যদি ক্যাপ্টেন হই তাহলে আমাকে এক্সাম্পল সেট করতে হবে যে আমাকে কিছু একটা টিমকে দিতে হবে। লিডারশিপ কোয়ালিটির সাথে থাকলেও কিন্তু আপনাকে, সিন্স আই এম এ ব্যাটসম্যান, ক্লার্ক ইজ এ ব্যাটসম্যান, আমি তার কাছে আশা করছি না সে 5টা উইকেট নেবে না 5টা মেডেন করে দেবে। আমার কাছে আশা হচ্ছে ক্লার্ক হ্যাজ টু স্কোর রানস। আজকে কিন্তু মাঝখানে তার সুযোগ ছিল কিন্তু ক্লার্ক রান করে নেই। এই দিক দিয়ে যদি দেখি আমি এই বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালাম ইজ এ লিটল বিট অ্যাহেড অফ মাইকেল, এটা আমার অপিনিয়ন। মাশরাফির কিন্তু হি হ্যাজ আর্নড হিজ রেসপেক্ট ফ্রম দি আদার মেম্বার্স অফ দ্য সাইড। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি অন্য অন্য প্লেয়ারদের শুনবেন, স্টেটমেন্টগুলো শুনবেন, দে আর অল সেন মাশরাফি ভাইয়ের জন্য আমার এটা হয়েছে, মাশরাফি ভাই আমাকে এটা শিখিয়ে দিচ্ছে। হি হ্যাজ আর্নড দ্যাট রেসপেক্ট। বাংলাদেশ টিমের পারফরমেন্সের পিছনে হি ইজ এ গুড লিডার, ওকে, বাট ইউ নিড এ সাপোর্ট ফ্রম দ্য প্লেয়ার্স। দ্যাট রেসপেক্ট হি হ্যাজ আর্নড ফ্রম দ্য প্লেয়ার্স অফ বাংলাদেশ। সেম জিনিস হ্যাপেন টু ম্যাকওয়েল। So he has earned also respect from his own team players. নিজেদের অন্য টিম যারা আছে, বিকজ আথারলি বলছে এই টিমটাও কিন্তু তৈরি করছে আমাদের এখানে এসে নিউজিল্যান্ড বাংলা ভাষ হয়নি, অ্যান্ড ওই টিমেও তো অন্যরা ছিল। এখন তো ওই টিমটাকে হি ওয়াজ অলসো বিল্ড আপ এ দিস টিম ফ্রম স্টার্টিং ফ্রম দুবাই অ্যান্ড শারজা। ইটস অ্যাবাউট 1 year ব্যাক। হ্যাঁ, পাকিস্তানকে এখান থেকে তো এই টিমটা তৈরি হলো, তখন থেকে কিন্তু স্টার্টেড লুকিং, হ্যাঁ আমরা পারবো, আমরা যাব। তো এইগুলো জিনিস এখানে একটু এই মাশরাফির কথাই ফিরে আসার একটু সুযোগ, যে এমসিজি নিয়ে আমরা যখন কথা বলছিলাম তখন বারবার আমাদের দেশের কথাও, প্রসঙ্গটাও ফিরে আসে, যে সেই দিন এবং সেই দিনের টচ হারা, টচ করা, এগুলি নিয়েও কিছু মীমাংসার অতীত বিষয় রয়েও গেছে। সেটা যদি একটু বলেন, বিশেষ করে টচ নিয়ে আপনার একটা অবজারভেশন আছে, এটা মনে হয় দর্শকদেরও জানা দরকার। না, আমি জানি যে হোম গ্রাউন্ড যদি হয়ে থাকে, মেলবোর্ন ওয়াজ সেট দ্যাট ইজ এ হোম গ্রাউন্ড অফ বাংলাদেশ। যদি হোম গ্রাউন্ডে যদি থাকে তাহলে দ্য ক্যাপ্টেন উইল টস দ্য কয়েন। সিন্স ইউ আর প্লেইং অ্যাজ এ, এটা আমার হোম গ্রাউন্ড, এটা আমি জানি। আপনি দেখবেন অন্য অন্য খেলায় যে হোম গ্রাউন্ডের ক্যাপ্টেনই কিন্তু টস করে। গুড পয়েন্ট। হ্যাঁ, এখন আমি জানি না ওয়াই ধোনি হ্যাজ টস দ্য কয়েন ইন মেলবোর্ন সিন্স ইজ বিন ডিক্লেয়ার, বিকজ ইন্ডিয়া কিন্তু যদি বাংলাদেশ যদি জিততো এগেনস্ট নিউজিল্যান্ড, তাহলে সাউথ আফ্রিকা খেলতো, তখন ইন্ডিয়া খেলতো না। তার মানে ইট ওয়াজ ফিক্সড দ্যাট বাংলাদেশ ইজ গোইং টু প্লে, দ্যাট মিনস দিস গ্রাউন্ড ইজ বিলংস টু হোম গ্রাউন্ড বিলংস টু বাংলাদেশ। এইখানে আমার একটা পয়েন্ট, আমি জানি না আর রুলস কী আছে, এইগুলো জিনিস আমি অত জানিও না, বাট আমি আমার চোখে যেটা বললো, আজকে দেখবেন হোম গ্রাউন্ডে যারা ছিল তারাই টস করছে। এখন মেলবোর্নে দেখা যাবে who is going to toss the coin. Naturally, Australia will toss the coin. Since, but it might be the other way around. I don't know. বাদশা ভাই, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পরে একটু সামগ্রিকভাবে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে এই ওয়ার্ল্ড কাপের মোটামুটি আমরা সবগুলি পারফরমেন্স দেখেছি, কিন্তু এই পারফরমেন্সে
কাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা যে জানানো দরকার, যে ধন্যবাদ, তোমরা এত ভালো খেলেছো এবং এত সুন্দর পারফরমেন্স উপহার দিয়েছো, সেই নামগুলি আপনাদের কাছে জানতে চাই, যে কাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের জানার আছে। আজকের বাংলাদেশে যাচ্ছে আরেকটি বিরতি।